যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার জন্য ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের গাজা অধিগ্রহণের পরিকল্পনার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ। ট্রাম্প মোদি বৈঠকের 2 দিন পর আবারও শতাধিক অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। অমৃতসরে অবতরণ করায় বিজেপির সমালোচনা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় দফার আলোচনার জন্য ইসরায়েল সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটি তার প্রথম তেল আবিব সফর। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় বাড়ছে মৃতের সংখ্যা। গেল 2 দিনে 25 মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলেও বাফার জোনের সীমানা বাড়াচ্ছে নেতানিয়াহু সরকার। এতে অবরুদ্ধ অঞ্চলটির আয়তন কমে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন। যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় প্রায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। এ বিষয়ে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল 48 ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে 25টি মরদেহ এবং 12 জন আহতকে উদ্ধার করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে 48,000-এর ঘর, আহত 1,11,000-এর বেশি। গাজায় এবার মোবাইল ফোন এবং ভারী যন্ত্রপাতি প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এক বেনামি রাজনৈতিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। যুদ্ধবিরতি নিয়ে এই টানাপোড়েনের মাঝেই প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার এই সফরে হামাসের কাছে জিম্মি বাকি বন্দীদের মুক্তি এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও সফর করবেন রুবিও। ট্রাম্পের গাজা অধিগ্রহণের পরিকল্পনাকে আরব দেশগুলো স্বীকৃতি না দেয়ায় যুক্তরাষ্ট্রের চেয়ে আরো ভালো পরিকল্পনা উপস্থাপনের জন্য দেশগুলোর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন রুবিও। মৌসুমীর সাথী, সময় সংবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে আন্দোলন হয়েছে জার্মানির মিউনিখে। এ সময় ইউক্রেনে অস্ত্র সরবরাহের নিন্দা জানান বিক্ষোভকারীরা। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির আগেই হামাসের হাতে আটক সব জিম্মির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে তেল আবিবে। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাজপথে জড়ো হন হাজারো মানুষ। সাপ্তাহিক আন্দোলনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের কাছে থাকা বাকি জিম্মিদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। পাশাপাশি দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির আগেই বাকি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার আহ্বান জানান নেতানিয়াহু প্রশাসনের প্রতি। নেতানিয়াহুর ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যুদ্ধে আমরা অংশ নেব না। পুনরায় হামাসের সুড়ঙ্গে পচে মরার আগে জীবিতদের ফিরিয়ে আনুন। একই দিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লন্ডন। শহরটির হোয়াইট হল থেকে শুরু করে মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হন ট্রাম্প বিরোধীরা। গাজা অধিগ্রহণ করে ভূখণ্ডটি থেকে বাসিন্দাদের বিতাড়িত করার প্রতিবাদে স্লোগান দেন তারা। বলেন, গাজাকে মধ্যপ্রাচ্যের পর্যটন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার মাধ্যমে মার্কিন নীতি ভেঙে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি? তিনি কি উপত্যকাটি বিনোদন কেন্দ্র বানাতে চান? এটি হলে প্রজন্ম থেকে প্রজন্ম স্থানান্তর হয়ে যাবে। এটি বর্ণনা করার কোনো ভাষা আমার নেই। ট্রাম্প আসলে বোকার স্বর্গে বাস করছেন। বিক্ষোভের আঁচ লেগেছে জার্মানির মিউনিখেও। শহরটিতে আয়োজিত নিরাপত্তা সম্মেলন কেন্দ্রের বাইরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে আন্দোলন করেন বাসিন্দারা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন ফিলিস্তিনি সমর্থকরাও। এক পর্যায়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহের নিন্দা জানান তারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রকে কোনো খনিজ সম্পদ দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চান না বলেও মন্তব্য করেন তিনি। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এবং জার্মানি সহ ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন মাত্রা নিয়ে আলোচনা হয়। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সার্বিক সহায়তা দেওয়ার বিনিময়ে দেশটির মূল্যবান খনিজের ভাগ চেয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি এ বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষরেও তাদের আগ্রহ নেই বলে জানান তিনি। জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখে চলমান 61তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেন জেলেনস্কি। সম্মেলনে কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি চুক্তির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, বারবার বলার পরেও ইউরোপীয় ইউনিয়ন এবং কিয়েভের সঙ্গে আলোচনায় বসেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অথচ চলমান সংঘাতের বিষয়ে যে কোনো ধরনের চুক্তি তৈরির জন্য এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দাবি, আদতে দুই দেশের মধ্যে শান্তি চান না পুতিন। এমনকি বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপেও ইউক্রেনের কেউ প্রতিনিধিত্ব করেনি বলে জানান জেলেনস্কি। ছিল না ইউর কোনো নেতাও। এভাবে ইউক্রেনের শান্তি স্থাপন সম্ভব নয় বলেও জানান তিনি। ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে জার্মানি ও ইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও উঠে আসে সম্মেলনের দ্বিতীয় দিনে। শুক্রবার সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেন, জার্মানি সহ গোটা ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা। তার এমন বক্তব্যের তীব্র সমালোচনা জানান অনেকেই। একে অনধিকার চর্চা ও অপ্রত্যাশিত হস্তক্ষেপ বলেও আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মেয়ার্স। একই সঙ্গে ভ্যান্স যুক্তরাষ্ট্রকে জার্মানির বিষয়ে নাক না গলাতে বললেন জার্মানির ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক। মিউনিক সিকিউরিটি কনফারেন্সের দ্বিতীয় দিনেও জার্মানি সহ ইউর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন মোড় নিয়ে যে আলোচনা ছিল সেটি ছাড়াও ঘুরে ফিরে এসছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। তবে বিশ্লেষকরা বলছেন, বিশ্ব নেতৃবৃন্দের সত্যিকার অর্থে সদিচ্ছা থাকলে এই যুদ্ধ এতদিন স্থায়ী হতো না। সেই সাথে প্রাণ যেত না হাজারো মানুষের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকে আমন্ত্রণ না পেয়ে উদ্বিগ্ন ইউরোপ। ইউক্রেন ইস্যুতে সোমবার প্যারিসের সম্মেলনে বসতে যাচ্ছেন ইইউ নেতারা। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর নতুন করে আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। দিন তারিখ এখনো চূড়ান্ত না হলেও ওয়াশিংটন মস্কোর মধ্যে আলোচনা চলছে। এই বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেওয়ার সুযোগ পাবেন না ইউরোপের নেতারা। তবে আমন্ত্রণ পাওয়ার কথা অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বৈঠক ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন জেলেনস্কির পশ্চিমা মিত্ররা। এরই পরিপ্রেক্ষিতে ইউক্রেন ইস্যুতে সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্মেলনে বসতে যাচ্ছেন ইউরোপের নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঠিক রাখতে কাজ করবে যুক্তরাজ্য। রাশিয়ার হুমকি রুখতে ও ইউক্রেনের ভবিষ্যৎ রক্ষায় ন্যাটোতে ইউরোপের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন কিয়ার স্টারমার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এই সম্মেলন ডেকেছেন বলে খবর চাউর হয়েছে। তবে এখনো কোনো ঘোষণা দেননি তিনি। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতকে F-35 যুদ্ধ বিমান দেওয়ার মার্কিন প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান। ওয়াশিংটন নয়াদিল্লির যৌথ বিবৃতিতে ইসলামাবাদের প্রসঙ্গ টানার প্রতিবাদ। ট্রাম্প মোদি বৈঠকের 2 দিন পর আবারও শতাধিক ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার স্থানীয় সময় রাতে 119 ভারতীয়কে বহনকারী মার্কিন উড়োজাহাজ পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায়। দ্বিতীয়বারে অমৃতসরে অবৈধ অভিবাসীদের নামানোয় বিজেপি সরকারের সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর কেন্দ্র সরকারের এমন পদক্ষেপ ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ আম আদমি পার্টির। যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় ফেরত পাঠানো হলো অবৈধ ভারতীয় অভিবাসীদের। শনিবার স্থানীয় সময় রাতে পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে 119 ভারতীয়কে বহনকারী মার্কিন উড়োজাহাজ।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, হরিয়ানার ৩৩, ৮ জন গুজরাটের, উত্তরপ্রদেশের ৩, গোয়া, মহারাষ্ট্র, রাজস্থানের ২ জন করে এবং হিমাচল ও জম্মু কাশ্মীরের ১ জন করে বাসিন্দা ছিলেন। অবৈধ এসব অভিবাসীর বেশিরভাগই নারী ও শিশু। তাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানা গেছে। রোববার তৃতীয় দফায় আরও ১৫৭ ভারতীয় অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর কথা রয়েছে। এদিকে আবারও ভারতীয় অবৈধ অভিবাসীদের অমৃতসর বিমানবন্দরে নামানোয় কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। বিজেপি সরকার অমৃতসরে অবৈধদের নামিয়ে ইচ্ছাকৃতভাবে রাজ্যের সুনাম নষ্ট করছে বলে অভিযোগ তার। কেন্দ্রের এমন পদক্ষেপকে ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যা দিয়েছে আম আদমি পার্টি। এর আগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর সময় যাত্রাপথে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত পায়ে শেকল পরিয়ে রাখার অভিযোগ ওঠে। বিরোধীদের তোপের মুখে মার্কিন প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনার কথা জানায় বিজেপি সরকার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান দেওয়ার মার্কিন প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নষ্ট করবে বলে শঙ্কা দেশটির। এছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন ভারত যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের নামে করা মন্তব্যকে একপেশে বিভ্রান্তিকর ও কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলেও অভিহিত করেছেন। সম্প্রতি ওয়াশিংটনে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে উন্নত প্রযুক্তির F-35 স্টেলথ যুদ্ধবিমান সরবরাহের আগ্রহের কথা জানিয়েছেন। বর্তমানে এই জেট শুধুমাত্র ন্যাটোভুক্ত দেশ ইসরায়েল এবং জাপানের মতো কয়েকটি দেশের কাছেই রয়েছে। তবে ট্রাম্পের এমন আগ্রহকে মোটেই ভালো চোখে দেখছে না ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা পাকিস্তান। ভারত পাকিস্তানের দোদুল্যমান সম্পর্কে এটি বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছে পাকিস্তান প্রশাসন। একই সঙ্গে দেশটি আশঙ্কা প্রকাশ করেছে এই অস্ত্র বিক্রি দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ভারতকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করা হলে তা দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করবে। ট্রাম্প ও মোদির মধ্যে বৈঠকের পর প্রকাশিত যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ইস্যুতে করা মন্তব্যকে একপাক্ষিক ও বিভ্রান্তিকর বলেও অভিহিত করেছে ইসলামাবাদ। এ ধরনের অস্ত্র হস্তান্তর এই অঞ্চলের কৌশলগত স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে এবং দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারকে অনুরোধ জানাচ্ছি যাতে তারা দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার বিষয়গুলোকে বস্তুনিষ্ঠভাবে যাচাই করে এবং একতরফা অবস্থান থেকে দূরে থাকে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করবেন। তিনি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। সেখানে তিনি চীন সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান শাফকাত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কবলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। কেন্টাকিতে জরুরি অবস্থা জারি, তুষারপাতে বিপর্যস্ত জাপান। ইরানের 90% তেল রফতানি আটকে দিতে চায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি বলেন, প্রতিদিন 15 থেকে 16 লাখ ব্যারেল তেল রফতানি করে থাকে ইরান। যুক্তরাষ্ট্র এটিকে 1 লাখে নামানোর জন্য কাজ শুরু করেছে। এ সময় ইরানের অর্থনীতির অবস্থা ভঙ্গুর বলেও মন্তব্য করেন বেসেন্ট। গেল সপ্তাহে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া থেকে রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কবলে যুক্তরাষ্ট্রের কেন্টাকি, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া এবং আরকানসাস অঙ্গরাজ্য। এরই মধ্যে ডুবে গেছে রাস্তাঘাট। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে কেন্টাকির পশ্চিমাঞ্চলে 8 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর। ভারী তুষারপাতের কবলে জাপানের নিগাতা, হোক্কাইডো ও ফুকুশিয়া প্রদেশের বেশ কয়েকটি অঞ্চল। দেখা দিয়েছে ভয়াবহ শৈত্যপ্রবাহ।
ঠান্ডার কবলে পড়ে বিপর্যস্ত স্থানীয় বাসিন্দাদের জনজীবন। বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের কবলে জাপানের বেশ কয়েকটি প্রদেশ। তুষারে ঢেকে গেছে নিগাতা, হোক্কাইডো ও ফুকুশিমা প্রদেশের অনেক শহর। দেখা দিয়েছে প্রচণ্ড শৈত্যপ্রবাহ। ঠান্ডার কবলে পড়ে ব্যাহত স্বাভাবিক জীবনযাপন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ। আমি সাম্প্রতিক বছরগুলোতে এমন তুষার দেখিনি। আমার বয়স ৭৬। আমি এর আগেও ভারী তুষারপাত দেখেছি, কিন্তু এবারের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এদিকে তুষারের কারণে হুমকির মুখে পড়েছে অঞ্চলগুলোর কৃষি ব্যবস্থাও। চলতি মাসের শুরু থেকে হওয়া তুষারপাতের কারণে ফুকুশিমা প্রদেশের স্ট্রবেরি চাষের সমস্যা তৈরি হওয়ায় হতাশ অঞ্চলটির কৃষকেরা। ৪ ফেব্রুয়ারি থেকে তুষার পড়ছে। আমরা দিনরাত বরফ পরিষ্কার করছি। গ্রিনহাউসগুলো ভেঙে পড়েছে, তাই আমরা স্ট্রবেরি চাষ করতে পারছি না। তুষার পরিষ্কার করে চলাফেরা স্বাভাবিক করতে কর্মী মোতায়েন করেছে আবহাওয়া বিভাগ। পরিষ্কারের কাজে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। অন্যদিকে সোমবার জাপানের উত্তরাঞ্চলে আরেক দফায় তুষারপাত ও শৈত্যপ্রবাহ দেখা দেবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। কাকুলি আখতার, সময় সংবাদ। অ্যান্টার্কটিকায় চীনের ঝোংশান গবেষণা স্টেশনের কাছে ভয়াবহ বরফের সুনামি শনাক্ত করা হয়েছে। এ সময় ৩ থেকে ৬ ফুট উচ্চতার বিশাল ঢেউ রেকর্ড করা হয়। গবেষকদের মতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে দ্রুত বরফ গলে যাওয়ায় বাড়ছে এমন প্রাকৃতিক দুর্যোগ, যা ভবিষ্যতে আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। অ্যান্টার্কটিকায় সম্প্রতি ঘটে গেছে বিরল এক ঘটনা। অঞ্চলটিতে আঘাত এনেছে বরফের সুনামি। ঘটনাটি রেকর্ড করেছে চীনের ৪১তম অ্যান্টার্কটিক অভিযানের গবেষকরা। গবেষকরা জানান, সুনামিটি আঘাত হানার সময় ৩ থেকে ৬ ফুট উচ্চতার বিশাল ঢেউ সৃষ্টি হয়। চলতি বছর জানুয়ারির শেষ দিকে কয়েক দফা আর ফেব্রুয়ারির প্রায় প্রতিদিনই এমন ঢেউ শনাক্ত করা হয়েছে। চীনা গবেষকরা জানান, বৈশ্বিক উষ্ণতার কারণে আগের চেয়ে দ্রুত গলে যাচ্ছে বরফ। পরিবর্তিত জলবায়ুর প্রভাব অ্যান্টার্কটিকায় প্রকট হয়ে উঠছে। আইসবার্গ গলে ও ভারসাম্য হারিয়ে উল্টে গেলে বিশাল ঢেউ তৈরি হয়, যা স্টেশনের জন্য ঝুঁকিপূর্ণ। চীনের উহান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে হিমবাহের ভেঙে পড়া এবং আইসবার্গের ওজন পরিবর্তনের কারণে এই সুনামির সৃষ্টি হয়েছে। এর আগে ২০১৯ সালে এমনই এক ভয়াবহ সুনামি চীনের ঝোংশান স্টেশনে আঘাত হানে। এতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই গবেষকরা অঞ্চলটিতে নজরদারি বাড়িয়েছেন, যেন সময়মতো সুনামির সতর্কতা জারি করা যায়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। হংকংয়ের ওশান পার্কে প্রথমবারের মতো জনসমক্ষে এলো যমজ ২ পান্ডা শাবক। ৬ মাস বয়সী পান্ডা দুটির নাম রাখা হয়েছে বড় বোন ও ছোট ভাই। এই যমজ পান্ডা নিয়ে শহর জুড়ে চলছে নানা আয়োজন। ছোট্ট দুটি পান্ডা শাবক, চঞ্চলতায় ভরপুর তাদের কর্মকাণ্ড। একটু পরপর গাছে উঠছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আবার ঘুমাচ্ছে। প্রথম উপস্থিতিতেই তারা মন জয় করে নিয়েছে সবার। হংকংয়ের ওশান পার্কের পান্ডা দুটি এখন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বড় বোন ও ছোট ভাই নামের পান্ডা দুটির জন্য শহর জুড়ে চলছে উন্মাদনা। পান্ডা সম্পর্কিত পণ্য প্রচার, এমনকি জনসাধারণের জন্য নামকরণ প্রতিযোগিতার ঘোষণাও দেওয়া হয়েছে। পান্ডার সাজে নাচ গান সহ রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের আয়োজন। শাবক দুটি শুধু এই শহরের গর্বই নয়, প্রাণী সংরক্ষণের একটি অসাধারণ সাফল্য বলে জানান সংশ্লিষ্টরা। বর্তমান হংকংয়ে মোট ৬টি বড় পান্ডা আছে, যা মূল ভূখণ্ড চীনের বাইরে সর্বাধিক সংখ্যক পান্ডার আবাসস্থল। সরকার এই সুযোগকে কাজে লাগিয়ে আরও পান্ডা বিষয়ক প্রচারণা কার্যক্রম এবং পণ্য চালু করতে সমাজের বিভিন্ন খাতকে একত্রিত করবে। পান্ডা শাবক দুটির জন্মও এক বিস্ময়। বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডা তাদের মা ইং ইং ১৯ বছর বয়সে যমজ পান্ডা শাবকের জন্ম দিয়ে রেকর্ড করেছে। জন্মের সময় শাবক দুটির ওজন ১২০ গ্রাম থাকলেও ৬ মাসে ওজন বেড়েছে ১০ কেজিরও বেশি। এখন শাবক দুটি দক্ষতার সঙ্গে গাছে উঠতে পারে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার জন্য ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের গাজা অধিগ্রহণের পরিকল্পনার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ। এবং ট্রাম্প মোদি বৈঠকের দুদিন পর আবারও শতাধিক অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। অমৃতসরে অবতরণ করায় বিজেপির সমালোচনা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।